আধুনিক পাশ্চাত্য দর্শনের প্রভাবশালী একজন দার্শনিক ছিলেন ডেভিড হিউম। তিনি 1711 সালে জন্মগ্রহণ করেন আর 1776 সালে তিনি মারা যান, মৃত্যুবরণ করেন। জ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞতার যথাযথ স্থান নির্দেশ করাই ছিল তার কাজ। আমরা জানি জ্ঞান হতে গেলে দুটো জিনিস দরকার, একটা হলো জ্ঞাতা আর একটা হলো জ্ঞেয় বস্তু বা জড় বস্তু। ব্যক্তি আর বস্তুর যখন সমন্বয় হয় তখন জ্ঞান। জ্ঞান চর্চার ইতিহাসে আমরা বেশ কটা মতবাদ দেখি, যেমন বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ, বিচারবাদ, স্বজ্ঞাবাদ, বেশ কয়েকটি মতবাদ দেখি। এ ধরনের প্রত্যেক মতবাদ তার নিজের পক্ষে যুক্তি তুলে ধরে। যেমন বুদ্ধিবাদ মনে করে বুদ্ধি একমাত্র জ্ঞান চর্চার মাধ্যম বা বুদ্ধির সাহায্যে সঠিক জ্ঞান পাওয়া যায়। বুদ্ধিবাদীরা বলে যে অভিজ্ঞতা আমাদের সঠিক জ্ঞান দেয় না। আবার ঠিক বিপরীতক্রমে অভিজ্ঞতাবাদীরা বলে যে বুদ্ধি আমাদের সঠিক জ্ঞান দিতে পারে, অভিজ্ঞতার সাহায্যে আমাদের জ্ঞান। যে বস্তু আমরা দেখিনি সে বস্তু সম্পর্কে আমাদের কোনো জ্ঞান পায় না। অর্থাৎ ইন্দ্রিয়ের যে প্রাপ্ত ধারণা, এই ইন্দ্রিয় প্রাপ্ত ধারণা বাইরে আমাদের কোনো জ্ঞান হয় না। বুদ্ধিবাদ যেমন বুদ্ধিকে প্রাধান্য দেয় জ্ঞানের ক্ষেত্রে, অভিজ্ঞতাবাদ অভিজ্ঞতাকেই প্রাধান্য দেয় জ্ঞানের ক্ষেত্রে। অর্থাৎ তাদের ধারণা হলো অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃত জ্ঞান পাওয়া যায়, অভিজ্ঞতার বাইরে আমাদের কোনো জ্ঞান হয় না। আমরা লন্ডন শহর দেখিনি, লন্ডন শহরের কোনো জ্ঞান কিন্তু আমাদের হবে না। আমরা সিমিলারটি অন্য লন্ডন শহরের মতো অন্য শহর দেখেছি, কিন্তু সেই দেখায় লন্ডন শহরের প্রকৃত জ্ঞানটা কিন্তু আমরা পেতে পারি না। অর্থাৎ অভিজ্ঞতাবাদীদের ধারণা হলো যে বস্তু আমরা দেখিনি সে বস্তু সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান হয় না। তার মানে জ্ঞান লাভের একমাত্র উপায় হলো অভিজ্ঞতা। বুদ্ধিবাদীরা যেমন বুদ্ধিকে প্রাধান্য দেয়, অভিজ্ঞতাবাদীরা অভিজ্ঞতাকেই প্রাধান্য দেয়। পরবর্তীকালের আরও একজন দার্শনিক, জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বলছে দেখেন জ্ঞানের ক্ষেত্রে যে বিষয়টা সেটি হলো বুদ্ধি আর অভিজ্ঞতার সমন্বয় দরকার হয়। কারণ প্রকৃত জ্ঞান হতে গেলে বুদ্ধিরও দরকার আছে, আবার অভিজ্ঞতারও দরকার আছে। অভিজ্ঞতায় আমরা বস্তুর জ্ঞান পাই ঠিকই, কিন্তু বুদ্ধি না হলে ওই বস্তুর সঠিক জ্ঞানটা আবার আমাদের কাছে প্রকাশিত হয় না, ধরা দেয় না। বুদ্ধি আমাদের দরকার হয়, অভিজ্ঞতারও যেমন দরকার হয় জ্ঞানের ক্ষেত্রে, বুদ্ধিরও দরকার হয়। সেজন্যই কান্ট বলছিল যে দুটোই পার্শিয়ালি, অর্থাৎ পার্শিয়ালি কিছু উপাদান আমাদের সাথে যোগ হয়। বুদ্ধির একটা অংশ দেয় আর অভিজ্ঞতা আর একটা অংশ দেয়। বুদ্ধি দেয় হলো উপাদান, আর বুদ্ধি দেয় হলো আকার, আর অভিজ্ঞতা দেয় হলো উপাদান। এই আকার আর উপাদানের সমন্বয় মিলে মূলত একটি বস্তু বা একটি বিষয়ের প্রকৃত জ্ঞানটা আমাদের হয়, আর তার জন্য দরকার হয় বিচার বিশ্লেষণ। এই জন্যই কান্ট তার জ্ঞান উৎপত্তি দার্শনিক মতবাদ সেটাকে তিনি বলছিলেন বিচারবাদ। বিচারবাদ হলো বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের সমন্বয় ধর্মী একটা মতবাদ। এরপর আছে স্বজ্ঞাবাদ, যেটা সরাসরি বস্তু থেকে হয় বা সরাসরি ঐশ্বরিক থেকে হয়, প্রত্যাদেশের মাধ্যমে হয়। এ ধরনের বেশ কিছু মতবাদ আছে। আমরা আজকে হিউমের যে দার্শনিক চিন্তা বা দার্শনিক মতবাদ আছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে আধুনিক পাশ্চাত্য দর্শনের চরম অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিলেন ডেভিড হিউম। মানে অভিজ্ঞতাবাদের একেবারে চরম, কোনো অবস্থাতে নড়চড় নেই, একেবারে কঠোর অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিলেন ডেভিড হিউম। ডেভিড হিউম স্কটল্যান্ডের এডিনবার্গ শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা জোসেফ এবং মা ছিলেন ক্যাথরিন। শৈশবকালে তিনি বাবা মায়ের তত্ত্বাবধানে লেখাপড়া করেছেন। 1723 খ্রিস্টাব্দের 12 বছর বয়সে তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে উত্তীর্ণ হন এবং 3 বছর অত্যন্ত নিষ্ঠার সাথে গ্রিক ভাষা ও সাহিত্য, ইতিহাস, যুক্তিশাস্ত্র, বিশেষ করে দর্শন অধ্যয়ন করেন। দর্শনকে বলা হতো যুক্তিশাস্ত্র প্রথম দিকে। 1726 খ্রিস্টাব্দে 16 বছর বয়সে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেই
বিশ্ববিদ্যালয় ত্যাগ করে স্বগৃহে প্রত্যাবর্তন করেন। তার মানে তিনি আবার স্কটল্যান্ডের এডিনবার্গ ফিরে আসেন। এখানে এসে তিনি একগ্রচিত্তে সাহিত্য, দর্শন এবং দর্শন চর্চায় আত্মনিয়োগ করেন। তার মানে যখন উনি ফিরে আসার পরে কিন্তু সাহিত্য এবং দর্শনের প্রতি তিনি আবার নতুন করে চর্চা শুরু করেন এবং এখানে কিন্তু তিনি গভীরভাবে মনোনিবেশ করেন এবং তার বিখ্যাত যে গ্রন্থ এ ট্রিটিস অফ হিউম্যান নেচার তিনি প্রকাশিত করেন। 1734 খ্রিস্টাব্দে এই বিখ্যাত গ্রন্থ এ ট্রিটিস অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির স্বরূপ অন্বেষণ, এই গ্রন্থটি উনি লেখেন। এই ট্রিটিস অফ হিউম্যান নেচার গ্রন্থে তিনি বিশ্বব্যাপী সাড়া জাগাতে সক্ষম হন। এই গ্রন্থে তিনি মানব চরিত্র বা মানুষের যে গুণাবলী, তার যে ধারণা এবং তার যে চিন্তা, চেতনা, ভাবনা, অভিজ্ঞতা, সকল কিছুই তিনি এখানে প্রকাশ করেন। এই জন্যে এই গ্রন্থটি একটি সাড়া জাগানো গ্রন্থ। পরবর্তীকালে তিনি অ্যান এসেস কনসার্নিং অ্যান্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং নামে আরও একটি গ্রন্থ প্রকাশ করেন। এখানে তিনি দার্শনিক চিন্তার বিভিন্ন দিক এখানে উল্লেখ করেন। সেই জন্যে বলা হচ্ছে হিউম একজন নম্র স্বভাবের, শান্ত মেজাজের মানুষ ছিলেন। তিনি সামাজিক এবং আলাপী এবং সঙ্গপ্রিয় একজন জ্ঞান অনুরাগী দার্শনিক ছিলেন। হিউমের যে বিখ্যাত গ্রন্থ, এই বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে তিনি জ্ঞান এবং পারিপার্শ্বিক ধারণার বিষয়গুলো উল্লেখ করেছিলেন। জ্ঞানের সীমারেখার ক্ষেত্রে হিউম যে বিষয়টি বেশি তুলে ধরেছিলেন সেটা হলো মানসিক মানচিত্র, মেন্টাল জিওগ্রাফি। কারণ মন জ্ঞানের জন্য একটি বড় বিষয়। মন না থাকলে তো মানুষ হতে পারবে না, এবং মনের উপর ভিত্তি করেই যে আলোচনাটা, সেটাই তার দর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বলা হচ্ছে যে তাত্ত্বিক আলোচনার আগেই মনোরাজ্যের সঠিক মানচিত্র নির্ধারণ করা দরকার। আমরা যে তাত্ত্বিক আলোচনা করি, এই তাত্ত্বিক আলোচনার আগেই আমাদের মনের যে রাজ্য, মনের যে সীমানা, সেই সীমানার আমাদের জ্ঞান থাকা দরকার। এই মনের যে বিষয়টা, সেটি কিন্তু হিউম, যেহেতু উনি অভিজ্ঞতাবাদী দার্শনিক, মনকে কিন্তু সরাসরি স্বীকার করেননি। উনি বলছে যে মন হলো কিছু অভিজ্ঞতার সমষ্টি। মাইন্ড ইজ দ্য বান্ডেল অফ পারসেপশন। মন বলে আসলে কোনো জায়গা নেই। আমরা যদি আমাদের দেহটাকে তন্ন তন্ন করে খুঁজি, অর্থাৎ দেহের প্রত্যেকটি অংশ থেকে আমরা যদি মনকে খোঁজার চেষ্টা করি, কোথাও আমরা মনকে খুঁজে পাবো না। কারণ দেহের মধ্যে মনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। বলা হচ্ছে এমন কোনো কুঠুরি নেই বা এমন কোনো বক্স নেই যেখানে আমরা মনকে পাবো। দেহে আমরা মনের অস্তিত্ব খুঁজে পাই না। এই জন্যই কিন্তু মনকে কিন্তু হিউম স্বীকার করেনি, অর্থাৎ মনের অস্তিত্ব স্বীকার করেনি। হিউম তার এই ট্রিটিস অফ হিউম্যান নেচার গ্রন্থে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিল সেটা হলো মানব প্রকৃতির স্বরূপ অন্বেষণ করা, অর্থাৎ মানুষের বোধ, আন্ডারস্ট্যান্ডিংটা সম্পর্কে আলোচনা করা এবং তার বিশ্লেষণ করা। এই দুটো জিনিসের তিনি বেশি জোর দিয়েছিলেন। এবং এই আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে, বোধের ক্ষেত্রে তিনি যে বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছিলেন সেটি হলো ইন্দ্রিয় ছাপ বা ইমপ্রেশন, আর একটা হলো আইডিয়া বা ধারণা। এই ইন্দ্রিয় ছাপ এবং আইডিয়া ছাড়া কোনো জিনিসের সঠিক তথ্য পাওয়া যায় না। হিউম সংবেদন, অতিরাগ এবং প্রচণ্ড আবেগকে তিনি ইন্দ্রসাপের অন্তর্ভুক্ত করেছিলেন। ডেভিড হিউম বলেছিলেন, ইন্দ্রসাপ বলতে আমরা মানব জীবনের সজীবতার প্রত্যক্ষণ, অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন আমরা শুনি, দেখি, অনুভব করি, কামনা করি, সংকল্প করি ইত্যাদি হলো ইন্দ্রসাপের একটা অংশ। যেমন একজন ব্যক্তি পাহাড়ের উপর দাঁড়িয়ে যদি একটি শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি, দোকানপাট প্রত্যক্ষণ করে এবং ওই শহর সম্পর্কে যে একটা ধারণা করে, সেই ধারণাটা বা ওই সাপটা যে আমাদের ইন্দ্রিয় সাহায্যে যে ধারণাটা করে বা ইন্দ্রিয় সাহায্যে যে প্রতিফলন বা চিত্রটা গ্রহণ করে, ওইটি আমাদের মনে থেকে যায়। ইন্দ্রিয়ের সাহায্যে যে সাপটা গ্রহণ করে ওইটা আমাদের মনের মধ্যে থেকে যায়। পরবর্তীকালে বিশ্লেষণী ক্ষমতা বা আইডিয়ার সাহায্যে একটা প্রকৃত জ্ঞান পাওয়া যায়। সেই জন্যে হিউম এই ইমপ্রেশন এবং আইডিয়ার ধারণাটি জ্ঞান লাভের ক্ষেত্রে ব্যবহার করেন।
তাহলে ধারণা আর ইন্দ্রসাপের মধ্যে যে বিষয়টা আমরা দেখি সেটা হলো, ধারণা হলো ইন্দ্রসাপ হতে ধারণার উৎপত্তি, কিন্তু ধারণা থেকে ইন্দ্রসাপের উৎপত্তি না। অর্থাৎ ইন্দ্রসাপ থেকে যখন আমরা বস্তুর প্রতীক পাই বা সিম্বল পাই, ওটি ধারণা আকারে পরবর্তীকালে আমরা সেটা মেমোরাইজ করতে পারি। এজন্য ইন্দ্রসাপ এটি ধারণার উপরে নির্ভর করে না, ইন্দ্রসাপ স্বাধীন, ইন্দ্রসাপের উপরেই ধারণা নির্ভর করে। আগে ইন্দ্রসাপ হতে হবে, পরে সেই বস্তু বা সেই বিষয়ের ধারণা আসবে। ইন্দ্রসাপ অস্থায়ী, কিন্তু ধারণা হলো আমাদের স্থায়ী। অর্থাৎ ধারণা চিরস্থায়ীভাবে আমাদের মধ্যে থেকে যায়। এমন কিছু ঘটনা থাকে যেগুলো দীর্ঘদিন আমাদের মনে প্রভাব ফেলে বা আমাদের মনে থেকে যায়, কিন্তু এমন কিছু ইন্দ্রসাপ আছে যেগুলো আমরা পরে আর ওগুলো মনে করতে পারি না, বা যেগুলো আমরা মেমোরাইজ করতে পারি না, ওটা মুছে দিতে পারে। এই জন্যে ইন্দ্রসাপ ক্ষণস্থায়ী, কিন্তু ধারণা হলো স্থায়ী। ইন্দ্রসাপ ধারণারই কারণ। লোকে ইন্দ্রসাপের সাহায্যে আমরা যে বস্তুগুলো পাচ্ছি বা যে ছবিগুলো পাচ্ছি, সেটি হলো অপেক্ষাকৃত, অর্থাৎ ধারণার চেয়ে বেশি উজ্জ্বল, বেশি শক্তিশালী, বেশি বাস্তব। কিন্তু যখনই আমরা ধারণার সাহায্যে যাচ্ছি, ধারণাকে যখন আমরা হাতিয়ার হিসেবে নিচ্ছি, তখন পাচ্ছি হলো অনুজ্জ্বল, অস্পষ্ট, ঘোলেটি একটা সাপ। অর্থাৎ প্রকৃতপক্ষে আমরা বস্তুর আসল চিত্রটা ইন্দ্রসাপের মধ্যে পাই, ধারণার সাহায্যে পাই না। ধারণার সাহায্যে যেটা, সেটা হলো দুর্বল, অস্পষ্ট এবং অনুজ্জ্বল, ঘোলেটি।